ভোরের আধো অন্ধকারে স্বপন জেলে ঘাটের কাছে এক নারীর অর্ধ উলঙ্গ ক্ষত বিক্ষত মৃতদেহ দেখতে পেয়েছে। বুক থেকে কোমর অবধি কেউ ফালা করে চিরে তার শরীরটা যেন খুবলে খেয়েছে। মৃতদেহের বিস্ফারিত চোখ দুটোই যেন একরাশ আতঙ্ক। তীব্র লালসায় ঠোঁট দুটো কামড়ে কেউ ফালা ফালা করে দিয়েছে। এ দৃশ্য দেখে দাঁড়িয়ে থাকা সহজ কথা নয়। স্বপন তাই কোনো মতে চিৎকার করতে করতে মোড়লের বাড়ির দিকে দৌড়ায়। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে হাজির হয়েছি আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার হাড় হিম করা ভূতের গল্প নিয়ে। আজকে আপনারা শুনবেন পায়েল বিশ্বাসের কাহিনী জক। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন তাদের কাছে অনুরোধ, আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলে ঢুকে বাকি গল্পগুলিও শুনবেন। কথা দিচ্ছি, হতাশ হবেন না। চলুন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নিবেদন। শুরু হচ্ছে পায়েল বিশ্বাসের কাহিনী জক। ধীরে ধীরে পূব আকাশে আলো উদ্ভাসিত হল। নবীন সূর্য কিরণের সাথে সাথে প্রকৃতিও এক নতুন দিবসের আগমনকে স্বাগত জানানো শুরু করল। সারা রাত ঘুমিয়ে নতুন উদ্দীপিত বিহঙ্গকুল নিজেদের ভাষায় সমস্ত দিনের কাজের পরিকল্পনা করে নীল আকাশে পাখা মেলে দিল। নীড়ে শাবককুল হাঁ করে রইল প্রতীক্ষায়, কখন তাদের মা বাবা খাবার পৌঁছে দেবে তাদের মুখগহ্বরে। রবি ঠাকুর স্বমহিমায় আবির্ভূত হওয়ার আগেই গ্রামের কৃষকগণ মাঠে নেমে পড়েছে। তাদের মধ্যে অনেকেই ভোরের আধো অন্ধকারে শীতকালের কুয়াশার মধ্যে দিয়ে মাথা গলা ভালোভাবে ঢেকে দ্রুত রজনীগন্ধার জমিতে ফুল তুলতে নেমেছে। ফুল যদি ফুটে যায় তবে তো আর বিক্রি হবে না। রমেশের ঘুম ভাঙতে দেখল বাবা ঘরে নেই। বুঝল তার শরীর ভালো নেই দেখে বাবা একাই রজনীগন্ধা তুলতে মাঠে গিয়েছে। সদ্য শীতের স্পর্শ অগ্রাহ্য করে গতকাল খোলা মাথাতে মাঠে যাওয়ায় মাথায় হিম পড়ে রমেশের ঠান্ডা লেগেছে। তাই মাথা আজ খুব ভার, তাই তো উঠতে দেরি হলো। বাবা একা গিয়েছে বুঝে তাড়াতাড়ি প্রাতকৃত সম্পন্ন করে মাঠে ছুটল সে। ছবির মতো সুন্দর এই পলতা গ্রাম। জমির পর জমি ফসলের মাঝে সর্পিলাকার পথের দুপাশে ছড়িয়ে ছিটিয়ে কয়েকশো বাড়ি নিয়ে এই গ্রাম। রিক্ততার চিহ্ন কোথাও নেই। মরশুমি ফসলে জমি সব সময় ভরে থাকে। সরকারি কল্যাণে গ্রামের ভিতর পাকা রাস্তাও হয়েছে। তারই উপর দিয়ে যেমন গরুর গাড়ি চলে, তেমনি মোটর বাইক, সাইকেল, টোটো সবই যাতায়াত করে। গ্রামে এখন আর মাটির বাড়ির দেখা তেমন মেলে না। মাটির জায়গা এখন টিন দখল করে নিলেও টালির মহিমা এখনো দেখা যায়। পাকা বাড়ি যেগুলো আছে সেগুলোও বেশ সুন্দর। প্রতিটি বাড়ির সামনে অনেকটা জায়গা। সেখানে যেমন নিত্য পুজোর ফুল গাছ আছে, তেমনি আম, জাম, কাঁঠাল গাছও আছে। আবার কখনো দুই বাড়ির সীমা নির্ধারণ হেতু আছে বাঁশের ঝাড়। ফসল জমি বাদ দিয়ে বাজার এলাকা ছাড়িয়ে সর্বসাধারণের জন্য আছে এক শিব মন্দির, যার একদিকের পাকা ঘাটের বাঁধানো সিঁড়ি ধাপে ধাপে নেমে গিয়েছে শান্ত পলতা নদীর জলে। এই মন্দির ঘিরে বিশাল মাঠে যেমন শিবরাত্রিতে মেলা হয়, তেমনি শীতে বসে কীর্তনের আসর। মন্দিরের পাশে টিনে ঘেরা টালির ছাউনি দেওয়া একটি ঘর আছে। সেখানে বসবাস করেন মন্দিরের পুরোহিত বয়স্ক মহাদেব চক্রবর্তী। তার আরাধ্য দেবতার উদ্দেশ্যে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। গ্রামের অধিকাংশ মানুষ চাষ করলেও কেউ কেউ আবার শহরে চাকরিও করে। গ্রামের মানুষগুলো গ্রামের প্রকৃতির মতোই সতেজ আর নির্মল। হিংসা, স্বার্থপরতা যেন তাদেরকে এখনো স্পর্শ করতে পারেনি।
এই গ্রামের আর একটা উজ্জ্বল বৈশিষ্ট্য হলো এখানে জাতপাতের ব্যবধান তেমন নেই। তেমনই নেই নারীদের অসম্মান। বাবা মায়েরা ছেলেদেরকে যেমন উচ্চশিক্ষিত করতে চান, তেমনি মেয়েদেরকে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করেন না। সর্বোপরি সব দিক থেকে এক কথায় আদর্শ এই পলতা গ্রাম। এই গ্রামেরই ছেলে রমেশ কোনো মতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির চেষ্টা না করে একেবারে চাষবাসকেই পেশা হিসাবে গ্রহণ করেছে। আসলে তার বুদ্ধি বইয়ের মধ্যেই বিকশিত না হয়ে কর্ষণে বেশি সক্ষম। বাবা মায়ের বড়ই বাধ্য সে। শুধু তাই নয়, সদা হাস্যমুখ রমেশের মুখে কেউ কোনোদিনও একটা কটু কথা অবধি শোনেনি। গ্রামের প্রতিটি মানুষজনই যেন তার আত্মীয়, সবার খেয়াল রাখা যেন তার কর্তব্য। বিদ্যায় হয়তো সে পারেনি, কিন্তু কর্ম দ্বারা সে তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করছে প্রতি মুহূর্তে। সদা লাজুক রমেশ গ্রামের অনেক মেয়ের কাম্য হলেও এখনো তার হৃদয়ে কারোর ঠাঁই হয়নি। আজ মন্দিরের আরতি দেখতে দেখতে রমেশ যেন ভক্তির সাগরে ডুব দিয়েছিল। তারই ফলস্বরূপ কখন যে অন্ধকার ঝুপ করে নেমেছে সেটা সে টেরই পায়নি। দুই ব্যাটারির টর্চ লাইটটা জ্বালিয়ে তাই হনহনিয়ে বাড়ির দিকে এগোতে লাগলো রমেশ। বাজারের এলাকা ছাড়িয়ে বাড়ির পথের দিকে পা বাড়াতে যাবে এমন সময় ডান দিকের রাস্তাটার কথা মনে পড়ল তার। ওটা তার বাড়ির সংক্ষিপ্ত পথ। পথটা বড়ই নির্জন। দিনের বেলায় সেদিক দিয়ে কেউ যায় না, তার উপর এখন রাত। কিন্তু এখন বাড়ি ফেরার তাড়া আছে রমেশের। তাই কি একটা ভেবে নিয়ে সেই নির্জন পথের নিঃসীম স্তব্ধতার দিকেই পা বাড়ালো সে। বড় গাছ আর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে পথ। দিনের বেলা তো এদিকে কেউ আসেই না, রাতে তার ওপর আবার এই পথে শেয়ালের ভয়। অবশ্য শুধু শেয়াল নয়, পরিত্যক্ত জমিদার বাড়ির কল্যাণেও মানুষের পদধূলি থেকে এ পথ বঞ্চিত। রমেশের মনে অবশ্য ভয় ডর নেই। এ পথে এর আগে সে বহুবার এসেছে। রইল পড়ে শেয়ালের কথা। সে একটা শক্তপোক্ত গাছের ডাল হাতে নিয়ে নিয়েছে। শেয়াল এলে না হয় সেটা দিয়েই মোকাবিলা করবে। পুরো জমিদার বাড়ি না, সেখানে ভূতপ্রেত আছে কিনা সে সম্বন্ধে কোনো কানাঘুষো তাদের গ্রামে প্রচলিত নেই। তবু কেন যেন সকলেই পথটা এড়িয়েই চলে। রমেশের বাড়ির পথটা জমিদার বাড়ির পিছন দিক দিয়ে গিয়েছে। সেই পথ ধরে এগোতে এগোতে বাম দিকের পুরো জমিদার বাড়িটার দিকে তাকালো সে। একাকী অনেকটা জায়গা দখল করে কৃষ্ণপক্ষের একরাশ কালো অন্ধকারকে নিজের সর্বাঙ্গে জড়িয়ে বিশাল বাড়িটা দাঁড়িয়ে। তাড়াতাড়ি পা চালিয়ে এগোতে লাগলো রমেশ। এমন সময় হঠাৎ ঠং করে একটা শব্দ কানে এলো। গতিস্তব্ধ হলো রমেশের। শব্দের উৎস সন্ধানে এদিক ওদিক টর্চের আলো ফেলতেই আবারও ঠং শব্দ। রমেশের মনে হলো শব্দটা জমিদার বাড়ির দিক থেকেই আসছে। শক্ত সিমেন্টে কোদাল বা কুড়ুল দিয়ে আঘাত করলে যেরকম শব্দ হয়, এটাও ঠিক তেমন। এত রাতে এই পরিত্যক্ত বাড়িতে কে আসবে? কৌতূহলী হয়ে রমেশ পথ ছেড়ে জমিদার বাড়ির চৌহদ্দিতে প্রবেশ করল। ধীরে ধীরে বাড়িটার সামনে এসে ভালো করে তাকাতেই দেখল বাড়ির একটা কোণের ঘর থেকে আলোর একটা হলুদ আভা দেখা যাচ্ছে। এই ভাঙা বাড়িটায় আলো জ্বলতেছে,
এখনো তো এদিক পানে কারোর আসার কথা নাই। তবে কি পা টিপে টিপে ঘরের কাছাকাছি এলো সে। দেয়ালের একটা ফাটল দিয়ে ভেতরে উকি মারতেই লক্ষ্য করল ঘরের মাঝখানে একটা হ্যারিকেন জ্বলছে। হ্যারিকেনের আবছা আলো সে দেখতে পেল ঘর জুড়ে পেল্লায় সব আলমারি, আর তার মধ্যে বই ঠাসা। বলাই বাহুল্য, বইগুলোর অবস্থা এখন আর ভালো নেই। তার মানে এটা একটা লাইব্রেরি। হঠাৎ ঠং শব্দটা আবার হলো। চমকে উঠল রমেশ। শব্দটা এসছে এই ঘরের অন্য এক কোণ থেকে। শব্দ লক্ষ্য করে সেদিকে নজর ঘোরাতেই দেখল উত্তর দিকের একটা আলমারি দুইজন কালো কাপড়ে ঢাকা লোক ঠেলে সরানোর চেষ্টা করছে। রমেশের কি হলো কে জানে। এই রকম পরিস্থিতিতে সে আগু পিছু এতটুকু না ভেবে হঠাৎ চিৎকার করে বলে উঠল, এই এই তোমরা এইখানে কি করতেছো? এই বলে হাতে ধরা গাছের ডালটা বাগিয়ে পাশেই দেওয়ালের আর একটা ভাঙা অংশ টপকে ঘরের ভেতর প্রবেশ করল। এই নির্জন পথে দিনের বেলাতেও মানুষ আসে না। সেখানে সন্ধ্যার পরও যে কেউ এভাবে এসে পড়তে পারে এটা একেবারে আশা করেনি লোক দুটো। তাই রমেশের এইরূপ হাঁক ডাকে তারা একরকম চমকে উঠে শাবল ফেলে ছুটে পড়িমড়ি করে পালিয়ে গেল। চকিতে একটা লোকের মুখ দেখে রমেশের কেমন যেন চেনা চেনা ঠেকল। চোর তাড়িয়ে গর্বিত রমেশ এবার বাড়ি ফেরার জন্য আবার পিছন ফিরতেই কেমন যেন আলমারিটার প্রতি একটা আকর্ষণ বোধ করল, যেটা একটু আগে ওই কালো কাপড়ে ঢাকা লোক দুটি ঠেলাঠেলি করছিল। ঘুরে দাঁড়ালো রমেশ। ধীর পায়ে এগোলো আলমারিটার দিকে। রমেশেরও কি মনে হতেই মৃদু ঠেলা দিল সে আলমারিতে। আর সঙ্গে সঙ্গে আলমারিটা বাঁদিকে সরেও গেল। এবার রমেশের বিস্ময়ের পালা। অত্যন্ত অবাক হয়ে সে দেখল আলমারি সরে যেতেই তার পিছনের দেওয়ালে এক অন্ধকার গহ্বর তার সামনে উন্মোচিত হয়েছে। একটা দরজা, আর তার ভেতর থেকে কয়েকটা সিঁড়ি নিচের দিকে নেমে গিয়েছে। একই, এটা তো পাতাল ঘর। পলতা গ্রামের এই জমিদার বাড়ি নিয়ে ভূত প্রেতের গল্প এতদিনে না রটলেও এ বাড়িতে লুকোনো কিছু ধনসম্পত্তি নিয়ে কানাঘুষো প্রায় শোনা যায় গ্রামে। সেসব কথা রমেশও জানত, আর সেটাই এই মুহূর্তে তার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। এক দুর্নিবার আকর্ষণ বোধ করল সেই কালো গহ্বরের প্রতি। আর কিছু না ভেবে সিঁড়ির ধাপে টর্চের আলো ফেলল রমেশ। রাত ৯টা। রমেশের বাবা ভোলা স্ত্রী আলতাকে ব্যতিব্যস্ত হয়ে বলল, আরে কি ব্যাপার কখন দেখি, ছেলেটা তো এখনো ঘরে আইলো না। মন্দিরের আরতি তো সেই কখন শেষ হইয়া গেছে। সত্য কথা, তুমি এক কাম করো দেহিনী, মিহিরদারি নিয়ে একটু এগাইয়া যাও, তবে সাবধানে, জ্বর উঠছে। ভোলা প্রতিবেশী মিহিরকে নিয়ে যেই ছেলেকে খুঁজতে যাবে বলে বেরোচ্ছে এমন সময় দেখে দূরের অন্ধকার পথ বেয়ে রমেশ হনহনিয়ে এগিয়ে আসছে। দ্রুত পায়ে উঠোন পেরিয়ে কারো সাথে একটিও কথা না বলে সরাসরি নিজের ঘরে গিয়ে ঢোকে সে। আলতা তড়িঘড়ি রমেশের ঘরে ঢুকে দেখে সে হাত পা না ধুয়েই বিছানায় শুয়ে পড়েছে। কি হইল বাবু, শরীর খারাপ লাগতেছে নাকি? এতক্ষণ কোথায় ছিলি? চোখের উপর হাত রেখেই কেমন একটা সর্দি বসা স্বরে সে বলল, কিছু ভালো লাগতেছে না।
তুমি বাতি বন্ধ কইরা এখন যাও। ছেলের এরকম অদ্ভুত আচরণে মা অবাক হলেও তাকে আর বিশেষ ঘাটালো না। টিউবলাইটটা বন্ধ করে ঘরের বাইরে চলে এলো। সেই রাতে আর বিছানা ছেড়ে উঠল না রমেশ। বাড়ি ফিরতে তার দেরি হলো কেন সেটাও আর জানালো না। কাক ভোরে ভোলা মাঠে বেরিয়ে গেলে আলতা ছেলেকে ডাকতে এসে দেখে ছেলের গা জ্বরে পুড়ে যাচ্ছে। ভোলাকে খবর পাঠিয়ে জলপট্টি দিতে লাগে সে। ভোলা মাঠ থেকে তড়িঘড়ি ফিরে এসে দুইজনে মিলে রমেশের মাথা ভালো করে ধুয়ে গা মুছে দেয়। কিছুক্ষণ পর গায়ের উত্তাপ একটু কমলে জোর করে দুটো বিস্কুট খাইয়ে ওষুধ দেয় তাকে। ছেলের উপর নজর রাখতে বলে ভোলা পুনরায় মাঠের উদ্দেশ্যে রওনা হয়। সারাদিনের স্বাভাবিক কাজকর্ম শিখেই ওঠে আলতার। ছেলের জ্বর, মায়ের মন তো ছেলের কাছে পড়ে থাকবেই। এভাবে দিন তিনেক ভোগার পর রমেশ একটু সুস্থ হল। কিন্তু বিগত 3 দিনে গ্রামের জীবনে কি এক বিশাল পরিবর্তন ঘটে গিয়েছে যেন। একরাশ উৎকণ্ঠা এবং আশঙ্কার কালো মেঘ সমগ্র গ্রামবাসীর চোখে কাজলের ন্যায় লেপ্টে আছে। যে রাত থেকে রমেশের জ্বর, সেই রাত থেকেই গ্রামের সবার নাকে যেন একটা পচা দুর্গন্ধ এসে ঠেকছে বারংবার। যদিও এই 3 দিনে এই গন্ধের উৎস কেউই খুঁজে পায়নি, তবে সবচেয়ে আশ্চর্য, দিনের বেলায় গন্ধটা পাওয়া যায় না। সন্ধে নামলেই পচা গন্ধ গ্রামের বাতাসে ভর করে যেন প্রত্যেকের ঘরের ভেতর ঢুকে যায়। এরই মধ্যে ঘটল আর একটা কাণ্ড। আচমকা রমেশদের দুধেল গাইটা মরে গেল। আশেপাশের আরো অনেকের গবাদি পশু একে একে রোগে ভোগে মরতে আরম্ভ করল। কাটল আরো 2 দিন। রমেশ এখন অনেকটাই সুস্থ। বেলায় ঘুম থেকে উঠে দাওয়ায় বসে আছে সে। সবে জ্বর থেকে উঠেছে বলে ভোলা মাঠে যাওয়ার সময় ওকে আর ডাকে না। আলতা গরুকে বিচুলি দিয়ে এসে দেখল রমেশ দাওয়ায় কেমন উদাসীন হয়ে বসে। ভাবল তার প্রিয় গরু লক্ষ্মী মরেছে বলেই হয়তো রমেশের এই হাল। একে তো সবে শরীর খারাপ থেকে উঠল, এর ভেতর মন খারাপ করে বসে থাকলে সেটা মোটেও ভালো হবে না। তাই আলতা বলল, বাবু একটু মাঠে যা, বাবার সাথে সাথে মাছা থেকে জিঙা তোল গিয়া। রমেশ ভুরু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার খিদা পাইছে। আলতা তাড়াতাড়ি বাঁধাকপির ঘ্যাট দিয়ে ভাত বেড়ে দিল। এইটা দিয়ে খামু? মাছ নাই, মাংস নাই, এই দিয়ে আমি খামু না। কি কস তুই? সকালে তো মাছ মাংস হয় না, দুপুরে মাছ দিমু, এখন এইটা খা। দুপুরে মাছ না পাইলে আমি খামু না। যে ছেলে যা পেত তাই মনের আনন্দে খেত, সেই ছেলের মুখে এখন এমনতর কথা শুনে আলতা অবাক হয়ে গেল। তারপর ভাবল জ্বরে হয়তো ছেলের রুচির পরিবর্তন ঘটেছে। রমেশ খেয়ে মাঠের দিকে চলে গেলে আলতা রান্নায় বসলো আবার। দুপুরে ভোলা জমি থেকে ফিরে ছেলেকে বাড়িতে দেখতে না পেয়ে বলল, বাবু কই? কেন মাঠে যায় নাই? তোমার লগে ছিল না? না তো, মাঠে তো যায় নাই। ও মা, সে কি কথা? বেলায় তো ভাত খাইয়া মাঠে গেল, এখন তুমি বলতেছো যায় নাই? তাহলে কোথায় গেল ছেলেটা? আছে কোথায়, এতদিন জ্বরে ঘরে ছিল, এখন হয়তো শরীর ভালো হইতে এদিক ওদিক গেছে। চিন্তা কইরো না, চইলা আসবে খন। বিকেল গড়িয়ে গেলেও রমেশ কিন্তু ফিরল না। আলতা কয়েকজনকে খোঁজ খবর দিয়ে পাড়াতেও ছেলের সন্ধান পেল না। সন্ধে নামতেই ভোলা খুঁজতে বেরোবে, ঠিক তখনই আগের দিনের মতো রমেশ হনহনিয়ে বাড়িতে এসে ঢুকল। সরাসরি সে ঢুকল রান্নাঘরে। ভাতের ডেকচি টেনে তার মধ্যে মাছের ঝোল ঢেলে হাপুস হুপুস করে খেতে লাগল। ততক্ষণে ভোলা আর আলতা এসে দাঁড়িয়েছে রান্নাঘরের দরজায়।
ছেলের কাণ্ড দেখে তারা তো অবাক। চোখের নিমেষে সমস্ত ভাত শেষ করে রমেশ মুখ তুলে চেয়ে বলল, আমার খিদা মেটে নাই, আরো ভাত দাও, মাছ দাও। ও মা খোকা, আর মাছ এখন কোথায় পাবো? ভাতও আবার বসানো লাগবো, এখন তো আর নাই। এই কথা বলায় রমেশ তার বাবার দিকে কেমন করে যেন চাইল। এরপর রাগে গজগজ করতে করতে ডেকচি ঠেলে সরিয়ে কোনো মতে হাত ধুয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ল রমেশ। ছেলের কাণ্ড দেখে ভোলা আর আলতা মুখ চাওয়াচাওয়ি করল। রাতে খাওয়ার জন্য অনেক ডাকাডাকি করেও রমেশ উঠল না। গ্রামে দিনের বেলায় সূর্যদেব যেমন প্রাণ খুলে আলো দেন, তেমনি রাতের অন্ধকার যেন পুরো গ্রামকে নিবিড়ভাবে জড়িয়ে ধরেছে। নিঝুম গ্রামের আঁকা বাঁকা পথ এখন শেয়ালের দখলে। রাতের আকাশে শিকারের খোঁজে ডানা মেলেছে নিশাচর পাখিরা। প্রতিটি ঘরের বাসিন্দারা সারাদিনের ক্লান্তি মেটাতে গভীর ঘুমে মগ্ন। কিন্তু না, একজনের চোখে হয়তো ঘুম নেই, আর তাই অতি সন্তর্পণে বাড়ি ছেড়ে বেরিয়ে মেঠো পথ পাড়িয়ে টলতে টলতে কোথায় যেন যাচ্ছে। না, মদ সে খায়নি, তবে তার বুক খাঁ খাঁ করছে এক বন্য তৃষ্ণায়। বড় বড় রক্তবর্ণ চোখে এদিক ওদিক তাকিয়ে সে যেন কিছু খুঁজছে। হঠাৎ এক সময় রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে মুখ উঁচু করে বাতাস টেনে টেনে কিছু যেন শুকল। পরক্ষণে কিসের এক আনন্দে তার মুখে খেলে গেল পৈশাচিক হাসি। সে হঠাৎ ঝোপঝাড় মারিয়ে ডান দিকে দৌড়ে গেল। সকাল হতেই পলতা গ্রামে হইচই পড়েছে। এমন কাণ্ড এর আগে কোনোদিনও ঘটেনি। দুটো নধরকান্থী বাছুরের নৃশংসভাবে হত্যা ঘটেছে গ্রামে। বাছুর দুটোর পেট চিরে ফালা ফালা করে দিয়ে সারা শরীর থেকে খুবলে খুবলে কেউ যেন মাংস খেয়েছে। সারা জায়গায় চাপ চাপ রক্ত। মিয়া কি হচ্ছে বলো দিনি আমাদের গ্রামে? হ্যাঁ, এরাম কাণ্ড তো আগে কখনো হয় নাই। ঠিকই কইছো, এইসব তো ভালো লক্ষণ নয়। হ্যাঁ, এভাবে তোর তাজা দুখানা বাছুরে কেডাই মারতে পারে? কোন হিংস্র জন্তুর কাজ বলি তো মনে হয়। সে তো বুঝলাম হিংস্র জন্তু, কিন্তু তাই বলি না 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 না, ঠিক যেন মেলছে না ব্যাপার। একটা আষ্টে রক্তের গন্ধ বাতাসটাকে ভারী করে রেখেছে। প্রথমে সবাই ভাবলো হয়তো সমবেত শেয়ালের আক্রমণ, কারণ গোয়াল ঘরের বেড়ার এক পাশে ভাঙা। কিন্তু আরো খতিয়ে দেখতেই গোয়াল ঘরের ভেতর একটা রক্ত মাখা পায়ের ছাপ মিলল। আর সেটা শেয়ালের নয়, মানুষের পায়ের ছাপ। বলাই বাহুল্য, এ দৃশ্য সকলের মনে এক অজানা আতঙ্কের সৃষ্টি করল। আর তার ফলে গ্রামের লোকজন এই কাণ্ডের কারণ খুঁজতে আর বেশি উৎসাহ পেল না। উল্টে নিজেদের গৃহপালিত পশুদের রক্ষা হেতু গ্রামবাসীরা গোয়াল ঘর যতটা সম্ভব শক্তপোক্ত করার চেষ্টা করল। এর পরের কয়েকদিন রাত ভোর সবাই সজাগ থাকল। কোনো রকম অজানা শব্দ হলেই পরিবারের সকলে একসাথে আলো নিয়ে বেরিয়ে ব্যাপার কি বোঝার চেষ্টা করে। কিন্তু এত কিছু করেও বিফল হলো সব। বাড়ির লোকজন যেই এক মুহূর্তের জন্য তন্দ্রাচ্ছন্ন হয়, সেই সুযোগেই আততায়ী প্রায় প্রত্যেক রাতেই কারো গরু, কারো ছাগল, আবার কারো মুরগি হত্যা করে যেতে লাগলো। শুধু হত্যা নয়,
সেই সাথে তাদের মাংস খুবলে খেয়ে গেল। এভাবে দিন দুই কাটতেই গ্রামবাসীরা উপলব্ধি করল অশুভ অমঙ্গলের কালো ছায়া শুধু গবাদি পশুদের উপরেই ব্যাপ্ত হয়েছে তেমনটা নয়, দিনে দিনে তা গ্রামবাসীদেরকেও চেপে ধরছে। তারাও পড়ছে এই প্রকোপের করাল গ্রাসে। আগে গ্রামের মানুষদের মধ্যে কত মিলমিশ ছিল, সবার সুখে সবাই সুখী থাকত, কিন্তু এখন তা হয় না। মানুষগুলোর মনে কে যেন লোভ, স্বার্থপরতা আর হিংসার বীজ বপন করে দিয়েছে। কেউ কারোর সুখ সহ্য করতে পারছে না, মনে মনে সবাই সবার সর্বনাশ কামনা করে যাচ্ছে। শুধু তাই নয়, প্রকৃতিও যেন তার প্রাণ হারাতে বসেছে। জমির সোনার ফসল বিনা কারণেই শুকিয়ে যায়, গাছের ফল গাছেই পচে যায়, ফুল গাছে আর ফুল ধরে না। তবে সবকিছুর মধ্যে বড় পরিবর্তনটা হয়েছে রমেশের। গ্রামের সব থেকে কর্মঠ ছেলেটি বর্তমানে সবচেয়ে অলস। আজকাল সে সারাদিন বাড়িতেই থাকে, খায় আর ঘুমায়, তারপর বিকেল হতেই চলে যায় কোথায় যেন, ফেরে আবার রাত 9টা-10টায়, ফিরেই ঘুমিয়ে পড়ে। যখন খায় তখন প্রায় 10টা লোকের খোরাক খায়। কিছু বলতে গেলে এমনভাবে তাকায় যেন তেড়ে মারতে আসবে। ভোলা আর আলতা ভয়ে তো আর প্রায় কিছুই বলতে পারে না। মাঝে একবার আলতা চেষ্টা করেছিল মন্দিরে নিয়ে যাওয়ার, কিন্তু ঈশ্বর ভক্ত রমেশ সেদিন মায়ের এইরূপ প্রস্তাব শুনে রাগে অগ্নিশর্মা হয়ে বলেছিল, মন্দিরে যাবো কিসের লগে? না, আমি যাবো না। এরপর ফের যদি মন্দিরে যাওয়ানোর কথা কও তো খুব খারাপ হয়ে যাবে। ঈশ্বর ভক্ত রমেশের এখন মন্দিরে যেতেও আপত্তি। এ কি হলো তার? চিন্তায় ভোলা আর আলতার রাতের ঘুম উড়ল। রমেশের অধপতন কিন্তু এটুকুতেই থেমে থাকল না। যে রমেশ কোনোদিনও মেয়েদের দিকে চোখ তুলে তাকায়নি, সে এখন দুপুর হলেই পুকুরে স্নানের ঘাটে গিয়ে বসে। যুবতী মেয়েদের ভেজা শরীর দেখতে তার ভারী ভালো লাগে। লেপ্টে থাকা ভেজা কাপড়ের মধ্যে দিয়ে ফুটে ওঠা শরীর রমেশ যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। এমনটা রমেশের থেকে কেউ কখনো আশা করেনি। তাই প্রথম একটু বুঝতে অসুবিধা হলেও ধীরে ধীরে রমেশের অভিসন্ধি সকলেই বোঝে। ক্রমে ক্রমে পুকুর পাড়ে মেয়েদের স্নান করা বন্ধ হয়। এককালে চম্পা রমেশকে খুব পছন্দ করত, কিন্তু এখন ওকে দেখলেই চম্পার মনে কেমন যেন ভয় জাগে। তাই সন্ধ্যাবেলা মন্দির থেকে ফেরার পথে রমেশকে তার পথ আগলে দাঁড়িয়ে থাকতে দেখে মেইলি ভয়ে বুকটা কেঁপে উঠল তার। ঠায় দাঁড়িয়ে রইল চম্পা। রমেশ ধীর পায়ে তার কাছে এগিয়ে আসতে লাগল। চম্পা খেয়াল করল না রমেশের একটু একটু করে এগিয়ে আসার সাথে সাথে শান্ত বাতাস যেন উন্মাদ হয়ে উঠছে। ঝোড়ো বাতাসে চম্পার শাড়ি বেসামাল হতে লাগল। কোনো রকমের শাড়ি সামলে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল চম্পা। রমেশ এগিয়ে আসার সাথে সাথে একটা পচা গন্ধ চম্পার নাকে আসছে। রমেশ একেবারে কাছে এসে চম্পার হাতটা ধরল। লোভে উত্তেজনায় তার চোখ ধকধক করে চলছে। এক বিজাতীয় ভয়ে চম্পা তখন আড়ষ্ট। তবে রমেশ অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, আমারে ভয় পাইতেছিস কেন চম্পা? আমি তো তোর রমেশ, যার জন্য তুই পাগল। অনেকক্ষণ বরফের মধ্যে হাত রাখার পর যেমন হাতটা ঠান্ডা হয়, রমেশের হাতটাও চম্পার কাছে সেই রকম ঠেকল। চম্পার গলা শুকিয়ে গিয়েছে, সে কোনো কথা বলতে পারল না। রমেশ আবার বলল, এই দেখ আমি কি পাইছি, বলে একটা সোনার মোহর চম্পার হাতে দিল। ও মা গো, এটা কি? এবার ভয়ের সাথে চম্পার অবাক হওয়ার পালা। সোনার মোহর এই জমিদার বাড়িতে আমি পাইছি, আরো আছে। চল আমার লগে, তোরে অনেক সোনা দিব।
একটু আগে চম্পার মনে চেপে বসা ভয়টা রমেশের এই এক কথায় হঠাৎ যেন উবে গেল। তার জায়গায় জাগল লোভ। চম্পার চোখ দুটো চকচক করে উঠল। আর কিছু না ভেবে সে রমেশের পিছু পিছু চলতে থাকল। একটা সময় পরিত্যক্ত একাকী অন্ধকারে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়িটায় প্রবেশ করল ওরা দুইজনে। অবশেষে পলতা গ্রামে পুলিশ প্রবেশ করল। গবাদি পশু হত্যা রহস্য সমাধানের নিমিত্তে নয়, এবার নর হত্যা হেতু। খুব ভোরে যারা নৌকা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বেরোয় তাদেরই একজন দৃশ্যটা দেখেছে। ভোরের আধো অন্ধকারে স্বপন জেলে ঘাটের কাছে এক নারীর অর্ধ উলঙ্গ ক্ষত বিক্ষত মৃতদেহ দেখতে পেয়েছে। বুক থেকে কোমর অবধি কেউ ফালা করে চিরে তার শরীরটা যেন খুবলে খেয়েছে। মৃতদেহের বিস্ফারিত চোখ দুটোই যেন একরাশ আতঙ্ক। তীব্র লালসায় ঠোঁট দুটো কামড়ে কেউ ফালা ফালা করে দিয়েছে। এ দৃশ্য দেখে দাঁড়িয়ে থাকা সহজ কথা নয়। স্বপন তাই কোনো মতে চিৎকার করতে করতে মোড়লের বাড়ির দিকে দৌড়ায়। ওরে বাপরে, হে নাকি কাণ্ড ঘটল গো। ও বাবা রে, কে কোথায় আসো? এই তো দেখে যাও কি হলো, দেখে যাও কি হলো। ওরে বাবা রে, কি কাণ্ড। আলো ফুটলে সবাই ঘটনাস্থলে জমায়েত হলে জানা গেল মৃতদেহটি আর কারো নয়, হতভাগী চম্পার, যে আগের দিন রাত থেকে নিখোঁজ ছিল। সারা গ্রাম জড়ো হলো ঘাটের কাছে। পুলিশ মৃতদেহ নিয়ে গেলে মোড়লকে ঘিরে গুঞ্জন শুরু হলো। সকলেই একমত হলো গ্রামে যা হচ্ছে তা কোনো মানুষ বা বন্য পশুদের দ্বারা হচ্ছে না, এ নিশ্চয়ই কোনো অপদেবতার কীর্তি। হ্যাঁ কথা ঠিক করেছেন, তাই আমাদের করা উচিত। হ্যাঁ তাই ঠিক ঠাকুর মশাই পুরনো দিনের মানুষ, ওনার এসব বিষয়ে অনেক অভিজ্ঞতা থাকতে পারে। চলো সবাই, চলো ঠাকুর মশাইয়ের কাছে। হ্যাঁ চলো ঠাকুর মশাইয়ের কাছেই চলো সব। সকলে মিলে তাই ঠিক করল তারা যাবে মন্দিরের পুরোহিত মহাদেব চক্রবর্তীর সাথে সলা পরামর্শ করতে। ঠাকুরমশাই যদি কিছু বিধান দিতে পারেন। সব শুনে মহাদেব চক্রবর্তী বললেন, এ কোনো মানুষের কাজ নয়, কোনো পিশাচের কাজ। কিন্তু কি করে সে এলো বা কেন এসব করছে, আমি আজ রাতে যজ্ঞে বসে জানার চেষ্টা করব। সন্ধেবেলা অনেকক্ষণ ধরে মন্দিরে আরতি করলেন মহাদেব। মনটা আজ বড়ই অশান্ত তার। এত অবলা পশু মারা গেল, এমনকি শেষ পর্যন্ত একটা মেয়েও। কিছু একটা তো তাকে করতেই হবে, না হলে এই মৃত্যু মিছিল যে রোধ হবে না। তবে কি গুরু মাকে খবর দেব? যতটুকু যা শুনলাম তাতে মনে হয় না এ কোনো সহজ বিষয়। তিনি সিদ্ধান্ত নিলেন পুজো শেষ করেই গুরু মাকে খবর দেবেন। পুজো শেষ করে মন্দিরের দরজায় তালা লাগাচ্ছেন, হঠাৎ শুনলেন, ঠাকুর মশাই। ডাকটা পিছন দিক থেকে এসেছে। চমকে উঠে পিছন ফিরে দেখলেন মন্দিরের বাইরে চাপ চাপ অন্ধকারে গা মিশিয়ে একটা মানুষের অবয়ব এসে দাঁড়িয়েছে। তাকে চিনতে পারলেন মহাদেব। খুশি হয়ে বললেন, আরে তুই? তা এতদিন কোথায় ছিলিস? খুব ব্যস্ত ছিলাম ঠাকুর মশাই। ও, তা দূরে কেন? মন্দিরে উঠে আয়। এক পাও না এগিয়ে অবয়বটা ওখানে দাঁড়িয়েই বলল, আমি যাবো না ওইখানে, আপনি একবার মন্দিরের বাইরে আসুন। কি যেন একটা খটকা লাগলো মহাদেব চক্রবর্তীর। এই রকম তো সে করে না, ব্যাপার কি? প্রতিদিন সে একবার করে মন্দিরে আসত,
ঠাকুরের আরতি নিবিষ্ট মনে দেখত। কত সময় যে এই মন্দিরেই কাটিয়েছে তার ইয়ত্তা নেই। তার মধুর ব্যবহারের জন্য মহাদেববাবু তাকে বেজায় ভালোবাসতেন। আর আজ তার হলো কি? মন্দিরেই ঢুকতে চাইছে না সে। কিছু তো গণ্ডগোল আছে। মনে মনে এহেন অনেক দ্বিধা থাকলেও মহাদেববাবু শেষমেশ মন্দির থেকে নেমে তার স্নেহভাজনের দিকে এগিয়ে গেলেন। কয়েক পা এগোতেই তিনি বুঝলেন, যতই তিনি এগোচ্ছেন ততই যেন সে দূরে সরে যাচ্ছে। কিছুতেই যেন তিনি তার নাগাল পাচ্ছেন না। সমস্যা গুরুতর বুঝেও ঠাকুরমশাই কিছুই করতে পারলেন না, থামতে পারলেন না নিজেও। কিসের এক অমোঘ আকর্ষণে সামনের ব্যক্তিটির পিছু পিছু চলতে থাকলেন। এইভাবে কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা পর্যায়ে এসে তিনি নিজেকে ঘন অন্ধকারের পথে আবিষ্কার করলেন। প্রমাদ গুনলেন ঠাকুরমশাই। বড় বিপদে পড়েছেন সেটা বুঝতে পারলেন। আপাতত সামনে কাউকে দেখতে পাচ্ছেন না। যাকে সে অনুসরণ করে এ পথে এসেছে সে গেল কোথায়? ফিরে যাবে বলে ভাবছেন, এমন সময় শুনলেন, আমি এই দিকে ঠাকুরমশাই। মনে সাহস এনে ঘুরে দাঁড়িয়ে মহাদেব চক্রবর্তী বললেন, কে তুমি? আমি গ্রামের মানুষকে পয়সানা তো দূরের কথা, আজ নিজেরে বাঁচাইতে পারবেন তো ঠাকুরমশাই? অত্যন্ত আতঙ্কের সহিত মহাদেববাবু দেখলেন তার স্নেহভাজনের মুখটা কেমন বিভৎস হতে লাগলো। এই অন্ধকারে তার চোখ দুটো জলজল করছে। সেই নমনীয় মুখ আর নেই, সেখানে নিষ্ঠুরতা এবং এক তীব্র জিঘাংসা ফুটে উঠেছে। একটা পচা গন্ধ আসছিল বেশ কিছুক্ষণ ধরে, তবে সেটা যে তার শরীর থেকেই আসছে এতক্ষণে পরিষ্কার বুঝতে পারছেন ঠাকুরমশাই। প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। পিছন ফিরে মন্দির লক্ষ্য করে দৌড় লাগাতেই যাবেন, আবারও পিছন থেকে ভেসে এলো, কোথায় পালাবি তুই? আমার হাত থেকে তোর নিস্তার নাই। মহাদেব বাবু এবার প্রাণপণে দৌড়তে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে তার স্বর্গীয় গুরুদেবকে স্মরণ করলেন। ওদিকে ক্রমশ সেই পিশাচ আর মহাদেবের ব্যবধান ছোট হচ্ছে। হঠাৎ একটা জায়গায় কিসে যেন হোঁচট খেয়ে মহাদেব বাবু পড়ে গেলেন। ব্যাস, আর রেহাই নেই। উঠে দাঁড়াতে গিয়ে দেখলেন বিভীষিকাটা একেবারে তার মুখের সামনে। শিকারকে হাতের মুঠোয় পাওয়ার আনন্দে তার চোখ দুটো চকচক করছে। তাজা রক্ত মাংসের লোভে মুখের কষ বেয়ে গড়িয়ে পড়ছে লালা। এবার সে তার সূচালো নখযুক্ত হাত বাড়িয়ে দিল মহাদেব বাবুর দিকে। শিহরে মরণ দেখে মহাদেব বাবু চিৎকার করে বললেন, মাগো, মাগো রক্ষা করো, মা রক্ষা করো। ততক্ষণে পিশাচ মূর্তির হাত স্পর্শ করেছে মহাদেব বাবুর গলা। এবার তাকে টানতে টানতে অন্ধকারের মধ্যে মিশে যাবে। তার আগে অমনি চারপাশে একটা পরিবর্তন এলো। সাদা কুয়াশার স্তরে ঢেকে গেল আশপাশ। পরক্ষণেই সেই কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসতে দেখা গেল ত্রিশূলধারী এক নারী মূর্তিকে। মনুষ্যরূপী পিশাচটি ভয় পেয়ে থমকে দাঁড়ালো। কুয়াশা বক্ষ ভেদ করে যে নারী মূর্তি বেরিয়ে এসেছেন তিনি এবার সামনে এসে দাঁড়াতেই পিশাচ মূর্তি ছুটে দূরের অন্ধকারে মিলিয়ে গেল। মহাদেব বাবু ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন। এবার আগন্তুক নারীকে নত হয়ে প্রণাম করলেন। স্মিত হেসে নারী মূর্তি বললেন, শীঘ্রই মন্দিরে যা, ওখানে তুই নিরাপদে থাকবি। আর সারা রাত শিবলিঙ্গের কাছে রাখা ওই প্রদীপটাকে জ্বালিয়ে রাখিস। আমার সাথে কাল তোর সাক্ষাৎ হবে। মহাদেববাবু সাষ্টাঙ্গে তাকে প্রণাম করলেন। সঙ্গে সঙ্গে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল নারী মূর্তি। একটু আগে হঠাৎ করে চারপাশে জেগে ওঠা কুয়াশার রাশি
ধীরে ধীরে মিলিয়ে গেল। আর দাঁড়ালেন না, মন্দির লক্ষ্য করে ছুট দিলেন মহাদেব বাবু। সবে আশ্রম থেকে বাড়ি ঢুকে জামা কাপড় ছেড়ে শাম্ব রাতের খাবার খেতে বসবে, এমন সময় হঠাৎ মোবাইলটা শিবস্তোত্র পাঠ করতে শুরু করে। তাড়াতাড়ি কল রিসিভ করতেই গুরুমার স্বর ভেসে আসলো। হ্যাঁ শাম্ভু, কাল সকালে পলতা গ্রামে যেতে হবে। কেন মা? তোর গুরুদেবের এক শিষ্যের বড়ই বিপদ। তুই এক কাজ করিস, তুই সকাল 6টা নাগাদ তোর গাড়িটা নিয়ে আশ্রমে চলে আয়। আর শোন, 2-1 দিন হয়তো থাকতে হতে পারে ওখানে। সম্মতি জানিয়ে শাম্ব ফোন রাখল। কলেজে এখন পরপর ছুটি, তাই যেতে অসুবিধা হবে না। সকাল 6টার মধ্যে আশ্রমে পৌঁছে দেখে আশ্রমের মূল দরজায় গুরুমা তৈরি হয়ে দাঁড়িয়ে। শাম্ব গাড়ি থামাতেই তিনি শাম্বর পাশে বসে সিট বেল্টটা বেঁধে নিলেন। অবাক হয়ে শাম্ব দেখল আজ গুরুমা তাঁতের শাড়ি পরেননি, রক্তাম্বর শাড়ি পরেছেন। আবার সাধন শক্তি স্বরূপ ত্রিশূলও নিয়েছেন। বিস্মিত শাম্বকে দেখে তিনি বললেন, গ্রামবাসীদের বড়ই বিপদ, নিজেদেরকে সব সময় প্রস্তুত রাখতে হবে। গাড়ি চালাতে চালাতে বোধহয় শাম্ব আরো কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, তবে তার আগেই গুরুমা বললেন, আর কোনো কথা না, মন দিয়ে গাড়ি চালা এবার। এরপর কখনো গুগল ম্যাপের সহায়তায়, কখনো বা গুরুমায়ের নির্দেশ মতো গাড়ি চালিয়ে শাম্বরা যখন পলতা গ্রামের প্রবেশ মুখে আসলো, হঠাৎ গুরুমা ইশারায় গাড়ি থামাতে বললেন। তারপর গাড়ি থেকে নেমে সামনে কিছুটা এগিয়ে মুখ উঁচু করে বাতাসে কি শুকলেন। তারপর শাম্বর কাছে ফিরে এসে বললেন, এখানকার বাতাসের গন্ধ নে, আর গ্রামের ভিতরের বাতাসের গন্ধ নে। শাম্বও দ্রুত গাড়ি থেকে নেমে গুরুমায়ের কথা মতো কাজ করে বেশ একটু উত্তেজিত হয়ে উঠল। এটা কিরকম হলো? এখানের বাতাস এত সতেজ, ফুলের গন্ধ ভেসে আসছে, অথচ গ্রামের ভিতর বাতাসে কিরকম একটা পচা গন্ধ। এই অল্প দূরত্বের মধ্যেই 2 রকমের গন্ধ কেন? সেটাই তো রহস্য। আরও একটা জিনিস লক্ষ্য করেছিস? এখানকার গাছপালা, ঘাস, ফুল, ফল কত সতেজ, কত সবুজ। আর গ্রামের ভিতরের গাছপালা দেখ কেমন শুকিয়ে গেছে। নে, আর দেরি করিস না, চল এই সামনের রাস্তা ধরে সোজা গাড়ি চালা। শাম্ব বুঝল গুরুমা অযথা এখানে আসেননি। গাড়ি চালিয়ে যত গ্রামের ভিতরে যেতে লাগলো, সব জায়গায় কেমন রিক্ততার স্পর্শ পেল তারা। মাঠের ফসল শুকিয়ে গিয়েছে, ফুল গাছে ফুল নেই, পুকুরের জলও তলানিতে। গ্রামের মানুষগুলোর মুখও কেমন যেন শুকিয়ে আমসি, তাদের চোখে এক অজানা ভয়ের ছায়া। একে তাকে জিজ্ঞেস করতে করতে অবশেষে নদীর পাড়ে মন্দিরের কাছে এসে গাড়িটা থামালো শাম্ব। এদিকের প্রকৃতিতে তাও একটু প্রাণের ছোঁয়া আছে। গুরুমা মন্দিরের পাশে টিনে ঘেরা বাড়িটার সামনে গিয়ে দাঁড়াতেই একজন বয়স্ক মানুষ দরজা খুলে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে গুরুমাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মা, কাল আপনার জন্যই প্রাণে বাঁচলাম। আমি না রে, তোর গুরুদেবের জন্যেই তুই বেঁচেছিস। মহাদেবের সপ্রশ্ন দৃষ্টি দেখে গুরুমা স্মিত হেসে বললেন, আমি তখন সবে মন্দির থেকে ঘরে গেছি। হঠাৎ তোদের গুরুদেব আমার সামনে আবির্ভূত হয়ে তোকে রক্ষা করার কথা বললেন, তাই তো আমি যোগ বলে তোর সামনে গেলাম। শিষ্যর বিপদে পরপার থেকে ছুটে এসে তাকে রক্ষা করেন, এমন গুরুদেবের প্রতি 100 কোটি প্রণাম জানালো মহাদেব। শাম্বর মনটাও শ্রদ্ধায় ভরে গেল। গুরুদেবের স্নেহের স্পর্শ সেও পেয়েছিল। তার মৃত্যুর পরেই কার্যত ভেঙে পড়েছিল সে। তখন গুরুমা তাকে সামলেছিলেন। তার উপদেশ ও অনুশাসনে শাম্ব আধ্যাত্মিক জগতে আবার নতুন করে পথ চলতে শুরু করেছে।
শোন মহাদেব, তোদের গ্রামের পরিস্থিতি কিন্তু খুব খারাপ। এক অশুভ শক্তির আধার পুরো গ্রামকে কবজা করতে চাইছে। সামনের অমাবস্যার মধ্যেই সে পুরো গ্রাম উজাড় করে দেবে। তাই যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। সবার আগে গ্রামটাকে বন্ধন দিতে হবে, যাতে যখন আমি পুজোয় বসবো তখন সে যেন পালাতে না পারে। আর তার সাথে সেই পিশাচের উৎসস্থলটাও আমাদেরকে জানতে হবে। তবেই আমরা ওই পিশাচের উদ্দেশ্য বুঝতে পারবো। হ্যাঁ মা, তার সাথে জানতে হবে অমন ঈশ্বর ভক্ত ছেলেটির শরীরে সে কি করে এবং কেন প্রবেশ করলো। আরও কিছুক্ষণ সলা পরামর্শ করে মহাদেব গ্রামের মোড়লকে ডেকে পাঠালেন। কিছুক্ষণের মধ্যেই মোড়ল এসে হাজির হলে মহাদেব গুরুমার সাথে তার পরিচয় করিয়ে দিলেন। ইনি হলেন আমার গুরুমা যোগমায়া দেবী। আমাদের এবং গ্রামকে রক্ষা করার জন্য তিনি এসেছেন। মোড়ল মোহন দত্ত গুরুমাকে প্রণাম করে বলল, মা, আপনি আমাকে সকল রে বাঁচান। ঠাকুর মশাইকে যেটা আক্রমণ করতে পাইরে তার লগে তো আমরা চুনোপুটি। তবে ভাবতে অবাক লাগতেছে যে গ্রামের সবচেয়ে ঠাকুর ভক্ত কিনা পিশাচ হইছে। সবার আগে সেই ছেলেটিকে ধরে আনতে হবে এখানে। তুমি এক কাজ করো, তুমি কয়েকজন শক্তিশালী ছেলেকে সঙ্গে নিয়ে যাও। গুরুমার নির্দেশে মোড়ল হাঁক ডাক করে 4 জন গাট্টাগোট্টা ছেলে জোগাড় করে ফেলল। তারপর গুরুমা নিজের ঝোলা থেকে পিতলের একটা ঘটি বার করে তাতে গঙ্গার জল ভরে নিলেন। 3টি বেলপাতা আর সেই ঘটি সহ তিনি সবার আগে আগে চলতে লাগলেন। বাকিরা তাকে অনুসরণ করল। আজ সকাল থেকেই রমেশ ঘর ছাড়া। ভোরে উঠে ভোলা বা আলতা দেখে রমেশের ঘরের দোর খোলা। সেই থেকে এখন বেলা প্রায় 11টা, এখনো রমেশের কোনো পাত্তা নেই। মনে চিন্তা থাকলেও দুজনের কেউই ওকে খুঁজতে বার হয়নি। ছেলে মানেই এখন আতঙ্ক তাদের কাছে, তাই যতক্ষণ সে ঘরের বাইরে থাকে ততক্ষণই মঙ্গল। সকালে খেতে এসেছে ভোলা। উঠোনে মাচার ওপরে বসে খিচুড়ি খাচ্ছে। এমন সময় বাড়িতে এক গাদা লোক প্রবেশ করতে দেখে অবাক হয়ে থালা রেখে উঠে দাঁড়ালো। আলতা রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে। মহাদেব বাবু এগিয়ে এসে বললেন, মা, এইটাই রমেশের বাড়ি। ঠাকুর মশাই ও মোড়লকে দেখে ভোলারা শশব্যস্ত হয়ে এগিয়ে এলো। ভোলা, ইনি আমাগো পিশাচের হাত থেকে বাঁচাইতে এসেন। ইনি আমাগো ঠাকুর মশাইয়ের গুরুমা, আর ওনার পাশে ওনার শিষ্য শাম্ব। ভোলা আর আলতা গুরুমাকে প্রণাম করে ঘর থেকে কয়েকটা প্লাস্টিকের চেয়ার বার করে বসতে দিল। বাকি সকলে বসলেও গুরুমা বাড়ির চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলেন আর বাতাসে কিসের যেন গন্ধ শুঁকতে লাগলেন। ভোলা, এই পিশাচকে মারতে তোকে সাহায্য দরকার। মোড়লের কথায় ভোলা বলল, নিশ্চয়ই, কি করুম আমরা, কইয়া দাও মোড়ল দাদা। তার আগে আপনাদের কিছু জানা দরকার। এবার শাম্ব এগিয়ে এলো। আপনাদের ছেলে কি ঘরে আছে? না তো, সে সকাল থেকে ওর সন্ধান পাইতেছি না। কাল রাতে পিশাচটা আপনাদের ঠাকুর মশাইকে মারতে গেছিল। হ্যাঁ, কোন কে? এই পিশাচটা গ্রামেরই একজনের শরীর দখল করে এসব করছে। আলতার হঠাৎ করেই রমেশের অস্বাভাবিক আচরণের কথা মনে পড়ে গেল। শাম্ব তীক্ষ্ণ দৃষ্টিতে আলতার দিকে চেয়ে জিজ্ঞেস করল, এই কদিন রমেশের মধ্যে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছেন? ভোলা কিছু বলতে গেলে শাম্ব আগেই বলল, কিচ্ছু লুকোবেন না, এটা আপনাদের বাঁচা মরার প্রশ্ন। এমনকি রমেশেরও প্রাণ সংশয় হতে পারে। ছেলের প্রাণ সংশয়ের আশঙ্কায় হাউ হাউ করে কেঁদে ফেলল আলতা। তারপর কয়েকদিন আগে রমেশের জ্বর, উড়েমি, রাক্ষসের মতো খাওয়া দাওয়া, সব কথা একে একে খুলে পড়ল।
সবটা শুনে উপস্থিত সকলে তো অবাক। কিন্তু কিন্তু এর সঙ্গে পিশাচের কি সম্পর্ক? ভোলার কথায় মহাদেববাবু বললেন, এই পিশাচ রমেশের শরীরে আশ্রয় নিয়েছে। আমি যজ্ঞ করব শুনে কাল রাতে রমেশের শরীরে ভর করে সে আমায় মারতে এসেছিল। কি কোন ঠাকুর মশাই? হ্যাঁ মাসিমা, আপনি আপনি একটু শান্ত হন। এখন আমাদের ঠান্ডা মাথায় সব কাজ করতে হবে। আচ্ছা, একটু মনে করে বলুন তো, জ্বর হওয়ার আগে রমেশ কি কোথাও গেছিল? বিকালে তো মন্দিরে গেছিল, তারপর ফিরতে সেদিন অনেকটা রাত হয়েছিল। এত রাত অব্দি কোনো দিন সে বাড়ির বাইরে থাকে না। ওর বাবা যখন খুঁজতে বের হইব তখন বাড়ি ফিরছিল, কিন্তু এতক্ষণ কোথায় ছিল বলে নাই। তারপর তো ধুম জ্বর। হ্যাঁ, রাস্তাতেই কোথাও কিছু হয়েছিল, আর সেটা এই সন্ধ্যের আগেই আমাদেরকে খুঁজে বার করতে হবে। শাম্বু, তুই দুজনকে নিয়ে এদিকে বেরিয়ে পড়তো, আর মোড়ল মশাই আপনি অন্য দিকটায় বেরিয়ে পড়ুন। আমি গ্রামটাকে বন্ধন দেওয়ার ব্যবস্থা করছি। আর প্রত্যেককে বলবেন এখন থেকেই সবাই যেন ঘরে ঢুকে যায়। কোনো সময় রমেশ এসে ডাকলে কেউ যেন ঘরের বাইরে না বেরোয়। এই বলে গুরুমা ভোলা আর আলতার দিকে ফিরে বললেন, আর বিশেষ করে আপনারা ছেলের ডাকে কিন্তু একদম সাড়া দেবেন না। শরীর আপনাদের ছেলের হতে পারে, কিন্তু ওতে যে বসবাস করছে সে কিন্তু বড়ই ভয়ানক, বড় ভয়ানক কোনো অপশক্তি। আপনাদের মেরে ফেলতে কিন্তু ওর হাত কাঁপবে না। শাম্বরা রমেশকে খুঁজতে খুঁজতে পরিত্যক্ত জমিদার বাড়ির কাছে এসে পৌঁছাল। তখন দুপুর প্রায় 1টা। রোদের তেজ একটু থাকলেও এই স্থানে যেন তাপ অনেকটাই কম। এতক্ষণ অনেক রকম পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছিল, কিন্তু এই বাড়ির চৌহদ্দির মধ্যে একেবারে নিস্তব্ধ। মাংস পচা গন্ধ সবার নাকে এসে ঝাপটা মারল। শাম্ব বাদে বাকি 2 জন সঙ্গী হাত দিয়ে নাক ছাপল। শাম্ব এই গন্ধের সাথে পরিচিত। শ্মশানে সব সাধনা করতে করতে পচা গলা মৃতদেহের গন্ধে সে অভ্যস্ত। 3 জনে বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগল। আশ্চর্যের বিষয় হল, পরিত্যক্ত জায়গায় অনেক বড় বড় আগাছা জন্মায়। এখানেও যে ছিল তা বোঝা যাচ্ছে, কিন্তু কোনো কারণে সম্প্রতি সেগুলো শুকিয়ে বাদামি বর্ণ ধারণ করেছে। গাছের পাতাও শুকনো, এমনকি কোনো কোনো গাছের পাতা নেই বললেই চলে। ন্যাড়া বাঁকানো ডালপালাগুলো দেখলে কোনো ডাইনি বুড়ির নখরযুক্ত আঙুল বলে মনে হয়। কদিন আগেও এখানটার অবস্থা এমন ছিল না, স্বগতোক্তি করল শাম্বর সঙ্গে এক গ্রামবাসী। মনে হয় সেই পিশাচ এখানেই থাকে। তোমরা সাবধান, রমেশকে দেখলেই ধরতে হবে। ভালো করে বাড়িটা প্রদক্ষিণ করতে করতে ওরা দেখল কোনার ঘরের তালা ভাঙা। ওরা এগিয়ে গেল সেই দিকে। ভেজানো দরজাটা ঠেলতেই পচা গন্ধে নাভিশ্বাস উঠে এলো। কি গন্ধ! সাবধান, প্রস্তুত থেকো। হাতে ধরা লাঠি শক্ত করে ধরে ওরা টর্চ জ্বালল। সারা ঘরে বইপত্র ছড়ানো, মেঝেতে লাল লাল ছোপ। মনে হয় এগুলো রক্তের দাগ। কেউ পা দিও না। চারিদিকে টর্চের আলো ফেলে ওরা দেখল একদিকে বইয়ের আলমারির পাশে একটা দরজা। সেদিকে এগিয়ে যেতেই দেখল সিঁড়ির কয়েকটা ধাপ নিচের অন্ধকারে নেমে গিয়েছে। সেই দরজার মুখে দাঁড়িয়ে একটু কান পাততেই নিচের থেকে একটা কচর মচর শব্দ আসছে বলে মনে হলো। শাম্ব সঙ্গীতের ইশারা করে প্রায় নিঃশব্দে সিঁড়ি ভাঙতে লাগল।
শেষ ধাপে এসে তিনজনেই একসাথে টর্চে চালল। তিনটি টর্চের আলো এদিক ওদিক ঘুরতেই সোনালি রঙের কয়েকটা চাকতি মেঝেতে ঝলমল করে উঠতে দেখা গেল। আরেকটু আলো ঘোরাতেই এবার টর্চের আলোয় যে দৃশ্য তাদের সামনে উন্মোচিত হলো তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না তারা। তাদের তিনজনের টর্চের আলো এক জায়গায় এসে আটকে গিয়েছে এবং সেই আলোর গণ্ডির মধ্যে পড়ে আছে একটা মানুষের অর্ধ গলিত খুবলানো দেহ। বিস্ময়ে আতঙ্কে স্থানও বনে গিয়েছে শাম্বর সাথে থাকা ছেলে দুটি। তখনও কচমচ শব্দটা থামেনি। বোধহয় সেটা আসছে ঘরের অন্য কোণ থেকে। সাহসে ভর করে শাম্ব আলোটা ঘোরাতেই দেখল কিছুটা দূরে আর একটা দেহ পড়ে আছে, আর সেখানে ওদের দিকে পিছন ফিরে বসে একটা মানুষ। শাম্ব বাকি দুজনের দিকে তাকিয়ে ইশারায় ওদেরকে শান্ত থাকতে বলল। কর্মর করে কিছু একটা চেবানোর শব্দ যার থেকে আসছে সে যে ওই পিছু ফিরে বসে থাকা মানুষটা সেটা বুঝতে আর অসুবিধা হলো না। শাম্ব লোকটার উপরে আলো নিবদ্ধ রেখেই এক পা দুপা করে এগোতেই চেবানোর শব্দটা থামল। পরক্ষণে পিছন ফিরে চাইল সেই মূর্তি। শাম্ব থমকে দাঁড়িয়ে পড়েছে। টর্চের আলো এখন সরাসরি গিয়ে পড়েছে লোকটার মুখের ওপর। লোকটির সারা মুখে রক্ত ভর্তি, চোখে মনি বলে কিছু নেই, পুরো চোখই সাদা। একটা পৈশাচিক হাসি হেসে নিজের হাতটা মুখের সামনে ধরে আলোটা আড়াল করার চেষ্টা করছে সে। রমেশ! শাম্বর সঙ্গীদের মধ্যে থেকে একজন বলে উঠল। চরম আতঙ্কে সবাই দেখল রমেশের হাতে ধরা একটা মানুষের কাটা হাত, আর সে তাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে সেই কাটা হাত থেকে মাংস কামড়ে কামড়ে খাচ্ছে। দৃশ্যটা দেখে সকলের গা গুলিয়ে উঠল। শাম্বর স্নায়ু শক্ত। এই পরিস্থিতিতে তার যে কি করণীয় সেটা সে জানে, তাই চিৎকার করে বলল, শীঘ্র ওকে ধরো। এই বলে শাম্ব রমেশের দিকে এগিয়ে গেল। রমেশও এবার কাটা হাতটা ফেলে গর্জন করে উঠে দাঁড়িয়েছে। এবার সে তীব্র বেগে ছুটে এসে শাম্বর এক সঙ্গীর টুটি চেপে ধরল। শাম্ব মন্ত্র পাঠ করতে করতে রমেশের দিকে এগিয়ে গেল। রমেশ এবার এক জান্তব আক্রোশে সঙ্গীটিকে ছুঁড়ে ফেলে এক লাফে সিঁড়ির একেবারে উপরের ধাপে উঠে পালিয়ে গেল। গোটা ঘটনাটা বলতে এতটা সময় লাগলেও ঘটল কিন্তু এর 4 ভাগের 1 ভাগ মুহূর্তে। একটু ধাতস্থ হয়ে ওরা আহত সঙ্গীকে নিয়ে পাতাল ঘর ছেড়ে বাইরের লাইব্রেরিতে উঠে এলো। শাম্ব পকেট থেকে মোবাইল বার করে গুরুমাকে ফোন করে জানালো সবটা। ফোনের ওপাশ থেকে গুরুমা নির্দেশ দিলেন, শোন শাম্বু, তোরা ওখানকার কোনো কিছু স্পর্শ করবি না, আমরা আসছি। কিছুক্ষণের মধ্যে কয়েকজন গ্রামবাসী আর মোড়লকে নিয়ে গুরুমা আর মহাদেব চক্রবর্তী পরিত্যক্ত জমিদার বাড়ি এসে হাজির হলেন। হ্যাজাক জ্বালিয়ে সকলে মিলে পাতাল ঘরে প্রবেশ করল। চাকতিগুলোর উপর আলো পড়তে সেগুলো চকচক করতে থাকল। বিকট পচা গন্ধে গুরুমার সাথে আসা বাকি লোকেদের একরকম ভিড়মি খাওয়ার জোগাড়। গুরুমা কিন্তু এতটুকু বিচলিত হলেন না, উল্টে মৃতদেহগুলোর দিকে নির্দেশ করে কঠিন স্বরে জিজ্ঞেস করলেন, এদেরকে কি তোমরা কেউ চেনো? গ্রামের মোড়ল ভালো করে ওদের মুখ দেখে ওদের ভিতর একজনকে শনাক্ত করে অবাক হয়ে বলল, এখানে কেন? কে ইনি? শাম্বর এই প্রশ্নের উত্তরে মোড়ল বলল, ইনি তো কমল বাবু, এই জমিদার বাড়ির একজন শরিক।
বাকিজনরে তো চিনতে পারতেছি না। তার মানে এরা সব গুপ্তধনের সন্ধানে এসেছিল, আর সর্বনাশটা তখনই হয়েছে। কি সর্বনাশ ঠাকুর মশাই? উপরে গিয়ে শুনবেন। আপাতত তাড়াতাড়ি পুলিশে খবর দিন, লাশগুলোর ব্যবস্থা করতে হবে। তবে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, পুলিশের কাছে ভুল করেও কেউ রমেশের নাম নেবেন না। ছেলেটি কিন্তু নির্দোষ, ও এসব কিচ্ছু করেনি। ওর মধ্যে থাকা ওই পিশাচ এসব করিয়েছে। আর এখানকার কোনো কিছুতে হাত দেবেন না আপনারা। এই কথা বলে গুরুমা সকলকে নিয়ে ওপরে এলেন। ওপরের খোলা বাতাসে বসে বলতে শুরু করলেন মহাদেব বাবু। আজ থেকে 70-80 বছর আগের ঘটনা। আমি আমার বাবার মুখে শুনেছিলাম। তখন এই জমিদার বাড়ির খুব রমরমা। জমিদার অজিতেশ চৌধুরীর খুব দাপট, খাজনা এবং অনেকে বলতো নাকি ডাকাতি করে প্রচুর অর্থ সঞ্চয় করেছিল। তবে তিনি খুব প্রজাবৎসল ছিলেন। তার সময়ে তারই এক প্রজার উৎপাতে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। লোকটা যেমন লম্পট তেমনি চোর ছিল। গ্রামের লোকেরা আর সহ্য করতে না পেরে তাকে ধরে জমিদারের কাছে নিয়ে আসে। তখন জমিদার বৃদ্ধ, সঞ্চিত অর্থ রক্ষণাবেক্ষণ নিয়ে খুব চিন্তিত। তখন তার কুলপুরোহিত তাকে পরামর্শ দিয়েছিল ওই পাতাল ঘরে তার সঞ্চিত অর্থ রেখে লোকটিকে ওখানেই জ্যান্ত সমাহিত করে যক্ষ বানিয়ে রাখতে। তার নিজের বংশ ছাড়া কেউ সেই অর্থে হাত দিলে যক্ষ তাকে মেরে ফেলবে। এখন কমল বাবুকে সেই যক্ষ মারল না পিশাচ না রমেশ, সেটা বলতে পারবো না। শাম্ব কিছু একটা ভেবে অত্যন্ত গম্ভীর স্বরে বলল, আমি তাকে দেখেছি। আমার মনে হয় সেই যক্ষ কোনোভাবে মুক্ত হয়ে পিশাচ রূপে রমেশের দেহে প্রবেশ করেছে। প্রকৃত সত্য রমেশকে না ধরলে জানা যাবে না। মোড়ল মশাই, আপনারা ওকে খুঁজে বার করুন তাড়াতাড়ি। আর মহাদেব, আমি কিছু জিনিস বলছি, সেগুলো সন্ধ্যার মধ্যেই জোগাড় হওয়া চাই। আর ওই ঘরে একবার চল তো শাম্ব, নিশ্চয়ই ওই লোকটার কঙ্কাল ওখানেই পাওয়া যাবে। সবাই পুনরায় পাতাল ঘরে নেমে ভালো করে খুঁজতেই কয়েক ঘড়া মোহর মিলল। গুরুমা সকলকে সাবধান করে বললেন, ওই অভিশপ্ত ধনরাশি আপনারা কেউ স্পর্শ করবেন না। দেখা গেল ঘরের আর এক কোণে একটা বড় ট্রাঙ্ক। গুরুমার নির্দেশে ট্রাঙ্কটা খুলতেই একটা কঙ্কাল বেরিয়ে এলো। অর্থাৎ পুরোহিত মশায়ের বলা ঘটনা সত্য। একজন জীবিত মানুষের এহেন পরিণতির কথা ভেবে সকলের অন্তরাত্মা পর্যন্ত শিউরে উঠল। একসময় পুলিশ এলো। গুরুমার নির্দেশ মতো তাদের কাছে রমেশের নাম উজ্জ্ব রেখে বাকি ঘটনা বলে মৃতদেহ ও মোহরের ঘড়া তাদের জিম্মায় দিয়ে মোড়ল দলবল নিয়ে রমেশকে খুঁজতে বেরোল। ওদিকে মন্দিরে ফিরে গুরুমা কাঠ জোগাড় করে নিজের ঝোলা থেকে চাল ডাল বার করে তার আর সাম্যর জন্য রান্না বসাচ্ছে। এমন সময় পুরোহিত মশাই এসে বললেন, মা, আমার কাছে তো সব ছিল, আমি তো দুমুঠো বসিয়ে দিতাম। না মহাদেব, এই গ্রামে এখন অশুভ শক্তির প্রভাব রয়েছে, তাই এই গ্রামের কোনো কিছুই আমরা মুখে দেব না। জলটাও আমরা সঙ্গে নিয়ে এসেছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে মহাদেব আর শাম্ব গুরুমার নির্দেশ মতো জিনিসপত্র আনতে বেরুল। সন্ধ্যার মুখে ওরা সমস্ত জিনিস জোগাড় করে ফিরে এসে দেখল মন্দিরের চাতালে মোড়ল মশাই সহ আরো 4-5 জন গ্রামবাসী বসে আছে। ওরা অনেক চেষ্টা করেও রমেশকে খুঁজে পায়নি। গুরুমা উপস্থিত সকলকে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে বললেন। এই শীতে ঠান্ডা নদীর জলে কাঁপতে কাঁপতে সকলে গুরুমার নির্দেশ পালন করল।
শুকনো ধুতি আর ফতুয়া পরে এসে দেখল গুরুমা মন্দিরের চাতালে যজ্ঞবেদী প্রস্তুত করে ফেলেছেন, আর তিনি যেখানে বসেছেন তার বিপরীত দিকে রক্তচন্দনের গুঁড়ো দিয়ে একটা গোল গণ্ডি কাটা হয়েছে। এই গণ্ডিতে রমেশকে বসাতে হবে। কিন্তু তারে তো পাওয়া গেল নে মা। রাত ঘনিয়ে আসছে, তার সন্ধান পেলেও তাকে ধরে আনতে পারবে না তোমরা, কিন্তু তাকে এখানে আনতেই হবে। আচ্ছা শোনো, তোমাদেরকে আমি একটা উপায় বলছি। এই বলে গুরুমা তাদেরকে কিছু গোপন পরামর্শ দিলেন। সব শুনে শাম্ব 4 জন গ্রামবাসীকে নিয়ে মন্দির চত্বর ত্যাগ করল। সন্ধে থেকে আলতা জল কম খেয়েছে, পাছে বাইরে যেতে হয়। এখন প্রায় 8টা বাজে। অন্যদিন এই সময় ওরা টিভি দেখে, কিন্তু আজ যে ব্যাপারটা অন্য। সন্ধে হতে না হতেই রাতের খাওয়া সম্পন্ন করে গ্রামের সবাই ঘরে দৌড় দিয়েছে। পাশে ভোলাও ঘুমোচ্ছে। সারাদিন অমানসিক পরিশ্রম করে মানুষটা। আলতা পাশে বসে বসে ভাবতে থাকলো, ওরা যে কি পাপ করেছিল কে জানে, যেমন সোনার টুকরো ছেলেটা এইভাবে বিগড়ে গেল। যে ছেলে এত ঈশ্বর ভক্ত, শেষে কিনা তার মধ্যেই পিশাচ ঢুকল। আর ভাবতে পারে না আলতা। ছেলের জন্য কষ্টে তার বুকটা ফেটে যায়। জোর করে চোখ বন্ধ করে শুয়ে পড়ার চেষ্টা করে। এমন সময় হঠাৎ তার কানে ভেসে আসে, আরে রমেশ ডাকলো না? মা, মা। খানিকক্ষণ কান খাড়া করে থেকে আর আওয়াজ শুনতে না পেয়ে ভাবল তার মনের ভুলই হবে। পাশ ফিরে শুয়েছে, এমন সময় আবারও শুনল, ও মা, বলি শুনতে পাও না নাকি? এবার আর শুয়ে থাকতে পারল না। তার ভেতরে যেন কি একটা টান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিছানা থেকে উঠে বসল সে। ভোলাকে না জাগিয়ে আস্তে করে ঘরের দোর খুলে বারান্দায় এসে দেখল, ওই তো একটু দূরে রমেশ একেবারে স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে। সারা দিন পর ছেলেকে দেখে মায়ের মনটা একেবারে হু হু করে উঠল। বাইরে কেন দাঁড়াইয়া? ঘরে চলি আয় বাপ। রমেশ কেমন টাল খেয়ে মাটিতে বসে পড়ল। তুমি আইয়া আমায় নিয়ে যাও মা, আমার খুব জ্বর, আমি হাঁটতে পারতাছি না। ছেলের শরীর খারাপ শুনে মায়ের মন ব্যাকুল তো হবেই, আর তার জেরেই সাবধান বাণীটাও ভুলে গেল আলতা। হন্তদন্ত হয়ে উঠোনে নামল সে। ছেলের দিকে তাকিয়ে এগিয়ে যেতে যেতে গুরুমার কাটা গণ্ডির কথা বেমালুম ভুলে গেল। আর তাই এক সময় সেই গণ্ডি মুছে ছেলের কাছাকাছি যেতেই এক মুহূর্তে রমেশের করুণা সম্পন্ন মুখটা বদলে গেল। এখন তার মুখে একটা পৈশাচিক হাসি ফুটেছে। বাগে পেয়ে আলতার গলা টিপে ধরল সে। এতক্ষণ আলতা যেন কেমন একটা ঘোরের মধ্যে ছিল। সম্বিত ফিরে পেয়ে কোনো মতে বলল, কি করস তুই? আমি তো তোর মা। কিসের মা? তুই আমার শিকার। আমার খুব খিদা পাইছে। তোর রক্ত মাংস খাইয়া আমি পেট ভরাবো। রমেশের আঙুলের বেষ্টনীতে আলতা ছটফট করে উঠল। স্যার আমাকে। এমন সময় অন্ধকার বিদীর্ণ করে একটা চিৎকার ভেসে এলো। চিৎকার নয়, গর্জন বলা ভালো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে ওকে। শব্দ লক্ষ্য করে রমেশ মুখ ফেরাতেই দেখল শাম্ব আর তার সাথে 4 জন গাট্টা গোট্টা মানুষ। তারা সকলে এগিয়ে আসছে তার দিকে। ওদের দিকে তাকিয়ে তীব্র আক্রোশে দাঁত মুখ খিচিয়ে উঠল রমেশ। শাম্ব ওর দিকে মন্ত্রপুত সর্ষে ছুঁড়ে দিল। রমেশ ছিটকে উঠে আলতাকে ছেড়ে দিয়ে এবার পালাতেই যাবে, ঠিক তখনই 4 জন গ্রামবাসী পিছনের অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল রমেশের ওপর।
এই আক্রমণের জন্য রমেশ একেবারেই প্রস্তুত ছিল না। সেই চারজন সন্ডা মার্কা লোক রমেশকে মাটিতে চেপে ধরল। শুরু হলো এক বিষম ধস্তাধস্তি। চারজন মিলেও যেন রমেশকে আটকে রাখতে পারছে না। তার গায়ে যেন এক প্রবল শক্তি। শাম্ব দ্রুত এগিয়ে এসে ওর মাথায় এক ঘটি মন্ত্রপুত জল ঢেলে দিতেই কাজ হলো মুহূর্তে। নিস্তেজ হয়ে পড়ল রমেশ। গুরুমা ঠিকই বুঝতে পেরেছিলেন রমেশ কাউকে না পেয়ে আপনাকেই শিকার বানাবে, আর আপনিও সব ভুলে ওর ফাঁদে পা দেবেন। তাই তো ওনার আদেশে আমরা সবাই লুকিয়েছিলাম আশেপাশে। হ্যাঁ বাবা, তোমরা না এলে তো আজ আমি মইরা যেতুম। কিন্তু কিন্তু আমার ছেলেটার কি হইব? ও ও কি আর ভালো হইব না? নিশ্চয়ই হবে। ঈশ্বরকে ডাকুন মন দিয়ে। রমেশের নিস্তেজ দেহটাকে সঙ্গে নিয়ে তারা রওনা দিল মন্দিরের দিকে। শাম্বরা যখন রমেশকে মন্দিরের সামনে আনলো তখন সে পুনরায় স্বমূর্তি ধারণ করেছে। এক ঝটকায় তাকে ধরে রাখা চারটে মানুষকে ছিটকে দূরে ফেলে দিল সে। প্রচন্ড চিৎকার করে গুরুমার দিকে তাকিয়ে বলল, আমায় ধরবি? তোর এত সাহস? কাউরে আমি ছাড়বো না, সকলের রক্ত মাংস চিবিয়ে খামো। এই বলে রমেশ উল্টো দিকে ফিরে অন্ধকারে অদৃশ্য হতে যাবে, এমন সময় শোনা গেল বজ্র কঠিন কণ্ঠ, দাঁড়া রমেশ, ওখানেই দাঁড়া। সঙ্গে সঙ্গে থমকে গেল রমেশ। কোনো এক অদৃশ্য বন্ধন যেন তার পা দুটো মাটির সাথে আটকে দিয়েছে। অনেক চেষ্টা করেও সে নিজের স্থান ছেড়ে এক চুলও নড়তে পারছে না। ছাড় আমারে, ছাড়। এই তোদের এত বড় সাহস, আমারে ধইরা রাখবি? সব কটারে চিবাইয়া ছেড়ে ছেড়ে খামো। ছাড় বলতাছি, ছাড়। ওদিকে ঘটে চলেছে আর এক অবিশ্বাস্য কাণ্ড। গুরুমা রমেশের দিকে চেয়ে থেকেই যজ্ঞ প্রজ্বলিত করলেন। তারপর শ্মশানের নেভানো চিতা থেকে আনা দুটো হাতের হাড় যজ্ঞবেদীর দুই পাশে ছোঁয়ালেন। সঙ্গে সঙ্গে যজ্ঞের আগুন থেকে একরা সাদা ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে নির্গত হল। দেখতে দেখতে সেই ধোঁয়ার রাশি দুইজন মানুষের আকৃতি নিল। তারপর এগিয়ে গেল রমেশের দিকে। রমেশকে ধরে তারা গণ্ডির ভেতরে নিয়ে আসতে লাগলো। ওদিকে রমেশ ছটফট করে চলেছে। এই তোরা কি করস? প্রেত হইয়া মানুষের আজ্ঞা পালন করস? ছাইড়া দে আমায়, ছাইড়া দে, ছাইড়া দে বলতেছে। গুরুমা রমেশের চোখে চোখ রেখে বললেন, ওরা আমার আজ্ঞাবহ, তোর কথা ওরা শুনবে না। তুই যত শান্ত থাকবি ততই তোর জন্যে ভালো হবে। ধোঁয়াকৃতির মানুষের অবয়ব দুটি বাতাসে ভর করে রমেশকে টানতে টানতে গণ্ডির মধ্যে এনে ফেলল। অন্য জন্তুকে খাঁচায় পুরলে সে যেমন তর্জন গর্জন করে, রমেশও তেমন করে চলেছে। তার এই রূপ ভয়াবহ চেহারা প্রত্যক্ষ করে মরুল ও গ্রামবাসীরা সব ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বল কে তুই? কইব না। বলতে তো তোকে হবেই। এই গ্রামে কেন এসেছিস বল? এদের উপর কেন অত্যাচার করছিস তুই? অত্যাচার আমি করতেছি ওই লোকগুলোর জন্য, ওই জমিদারের জন্য। আমায় জ্যান্ত অবস্থায় হাত পা বাইধা বাক্সে ভইরা রাখছিল। তিল তিল কইরা অনেক কষ্ট পাইরা আমি মরছি। আর এদের এই গ্রামে মানুষ গুলানের জন্যই আমি মরছি। তাই আমি এদের কাউকে ছাড়ুন না, সবাই রে মাইরা ফেলো। তুই যাদের কথা বলছিস তারা কেউ এখন বেঁচে নেই, তাই এদেরকে ছেড়ে দে। আমি তোর মুক্তির ব্যবস্থা করব। মুক্তি আমি চাই না, আমি এদের রক্ত খাইব, মাংস খাইব। আমার অনেক খিদা, অনেক খিদা। না, আমি থাকতে তা হবে না। তুই রমেশের শরীর দখল নিলি কেন? ওই তো আমারে জাগাইছে। কি? কিভাবে? বলুন না। অমন ঈশ্বর ভক্ত ছেলে তোর মতো পাপীকে জাগাতে পারে না। রমেশ গুরুমার কথার কোনো উত্তর না দিয়ে কেবল হাসতে লাগলো।
গুরুমা তখন উঠে এসে নিজের বাঁ হাত রমেশের মাথায় চেপে ধরলেন। বাঘের থাবার নিচে যেমন অসহায় পশু ছটফট করে, রমেশেরও তাই অবস্থা হলো। তার মুখ থেকে আর কোনো শব্দ উচ্চারিত হচ্ছে না, তার বদলে বেরিয়ে আসছে একটা চাপা গোঙানি। অন্যদিকে গুরুমার চোখের সামনে ছায়া ছবির মতো সব ফুটে উঠল। রমেশ টর্চ নিয়ে পাতাল ঘরে ঢুকছে। ওর হাত কোনো কিছুতে লেগে কেটে গেল, তবে তার তোয়াক্কা না করেই জুলু জুলু চোখে মোহরের দিকে তাকিয়ে এগিয়ে গেল। মনে মনে ভাবল, এর থেকে কিছু মোহর নিয়ে সে গ্রামে একটা বড় হাসপাতাল বানাবে, ইংলিশ মিডিয়াম স্কুল বানাবে, তারপর বাকি মোহর গ্রামের উন্নয়নের জন্য মোড়ল জেঠুর হাতে তুলে দেবে। ট্রাঙ্কটা খুলতে গিয়ে ডালার কিনারায় রমেশের বুড়ো আঙুলটা একটু ছড়ে গেল, তবে সেটারও পরোয়া না করে ট্রাঙ্কের মধ্যে হাত রাখতেই ভেতরের কঙ্কালটা যখন দেখতে পেল তখন ভয় ছিটকে সরে গেল সে। কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছিল। রমেশ লক্ষ্য করল না তার কাটা জায়গা থেকে রক্তের ফোঁটা কঙ্কালের উপরে পড়েছে, আর সেখান থেকেই হঠাৎ কালো ধোঁয়া বেরিয়ে এসে রমেশকে ঘিরে ধরল। ব্যাস, গুরুমার আর কিছু বোঝার প্রয়োজন ছিল না। রমেশের মাথা থেকে হাত সরিয়ে নিয়ে বললেন, এত ভালো ছেলেটার এমন ক্ষতি করলি কেন তুই? ভালো ছেলে? ও আমার মোহর চুরি করছে। যারা ওই মোহর শোবে তাদের সব কটারে শেষ করব আমি। তুই রমেশকে ছেড়ে চলে যা। না, যাবো না। তুই রমেশকে ছেড়ে দে। আজ সব শেষ হইয়া যাইবে, সব বেটারা মরবে এখন। হঠাৎ করে চারপাশে প্রবল বেগে ঝড় শুরু হয়ে গেল। যজ্ঞের আগুন বাতাসের তীব্রতায় নিজের শক্তি হারিয়ে প্রায় নিভু নিভু। গুরুমা তাতে ঘি ঢেলে মন্ত্রপাঠ করে চললেন। চারপাশের তাপমাত্রা হু হু করে কমতে লাগলো। অকস্মাৎ চারপাশে গাছপালার শাখা প্রশাখা নিশাচর পাখিদের দখলে চলে গেল। ঘন অন্ধকার থেকে শয়ে শয়ে শেয়াল বেরিয়ে এলো। মন্দির লক্ষ্য করে এগিয়ে আসছে তারা। গুরুমা বুঝলেন পিশাচ তার ক্ষমতা প্রয়োগ করছে। এবার তাকে চূড়ান্ত পদক্ষেপটা নিতেই হবে। উপস্থিত গ্রামবাসীদের প্রাণ সংশয় বুঝতে পেরে তিনি তাড়াতাড়ি যজ্ঞবেদিতে রাখা নিজের শক্তিস্বরূপ ত্রিশূলটা তুলে নিয়ে রমেশের বুকে বসিয়ে দিলেন। ত্রিশূলটা তিনি রমেশের বুকে গাঁথলেন না, কেবল ত্রিশূলের ধারালো ফলায় একটা খোঁচা খেয়ে রমেশের বুক চিরে সামান্য রক্ত বেরিয়ে এলো। সাথে সাথে গুরুমার ইশারায় সেই রক্ত সংগ্রহ করে ট্রাঙ্ক থেকে আনা কঙ্কালটার গায়ে লাগিয়ে শাম্বু সেটাকে যজ্ঞের আগুনে ছুঁড়ে ফেলে দিল। এবার দেখা গেল একটা কালো ধোঁয়া রমেশের মুখ দিয়ে গলগলিয়ে বেরিয়ে আসছে। নিশাচর পাখি এবং শেয়ালের দল যেভাবে হঠাৎ করে আবির্ভূত হয়েছিল সেভাবে হঠাৎ করেই আবার অদৃশ্য হয়ে গেল। এত কিছুর মধ্যে গুরুমা কিন্তু এতটুকু বিচলিত হননি। ওনার স্নায়ু শক্ত। নির্বিকার ভাবে এবার তিনি শিবলিঙ্গের সম্মুখে এসে ধ্যানস্থ হলেন। রমেশের দেহটা এলিয়ে পড়ল মাটিতে। শাম্বু আর বাকিরাও ক্লান্ত দেহে মন্দিরের চাতালে বসে পড়ল। যজ্ঞের আগুন যখন নির্বাপিত হলো তখন ভোর 4টে। রমেশের জ্ঞান ফিরেছে। সে ঠাকুর মশাইকে দেখে জিজ্ঞেস করল, আমি এখানে কেন ঠাকুর মশাই? তুই অসুস্থ বোধ করছিলি বলে এখানে ছিলিস। আমি ঘরে যাবো।
কেউ আমায় একটু সাহায্য করবা? আমি হাঁটতে পারতাছি না। এমন সময় গুরুমা জেগে উঠলেন ধ্যান থেকে। মোড়লকে ইশারা করলেন রমেশকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। একে একে সকলে চলে গেলে গুরুমা, শাম্ব আর মহাদেববাবু নদীর পাড়ে বসে সূর্যোদয় দেখলেন। পলতা গ্রাম আবারও পাখির কুজনে ভরে উঠেছে। দূর থেকে ভেসে আসছে রজনীগন্ধার সুবাস। জমির রুক্ষ ভাব এই এক রাতের মধ্যে কোথায় যেন উবে গিয়েছে। চারিদিক পুনরায় সবুজ। একটু বেলা বাড়লে গুরুমা, শাম্ব, মোড়ল আর ঠাকুরমশাইকে নিয়ে রমেশের বাড়ি গেলেন। ওদেরকে দেখে আলতা আর ভোলা ছুটে এলো। আলতা গুরুমার পায়ে পড়ে বলল, মা, আমার ছেলেটারে বাঁচান। সব শুই না, সে খুব কাঁদতাছে। এ বাবা, আপনারা বললেন কেন? কি করুম, বড় জোর জার করছিল যে, তাই আর লুকাতে পারলুম না। ডাকুন তাকে। রমেশ আলতার ডাকে ঘর থেকে বেরিয়ে এসেছে। চোখের সামনে গুরুমাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলল সে। আপনারা আমার মতো পাপীরে বাঁচাইছেন কেন? আমি কত মানুষে মারছি, রক্ত মাংস খাইছি। আমি রাক্ষস। কে বললো তোমায় এসব? তুমি কিচ্ছু করনি, এগুলো তো সব পিশাচ করেছে। না, আমার মতো রাক্ষসের পয়সা থাকা উচিত না। আমার মতো রাক্ষসের পয়সা থাকা উচিত না। না, এটা কিন্তু তুমি অন্যায় কথা বলছো। আচ্ছা, তোমার তাও যদি মনে হয় যে এটা পাপ, তবে তুমি এর প্রায়শ্চিত্ত করতে পারো। কি প্রায়শ্চিত্ত আমি করুম? আমায় বলুন। এই গ্রামের প্রত্যেকটা মানুষের সুখের দায়িত্ব তুমি নাও। গ্রামের কিসে ভালো হয় সেটা তুমি দেখো। আর এই কাজে গ্রামের তোমার বয়সী ছেলে মেয়েদেরকে দলে নাও। গ্রামের অনেক কিছু নষ্ট হয়ে গেছে রমেশ, সেগুলো তুমি আবার নতুন করে গড়ে তোলো। এই ভালো কাজের মধ্যে দিয়েই তুমি তোমার প্রায়শ্চিত্ত করো। গুরুমার হাতের স্পর্শে রমেশের মন শান্ত হলো। হঠাৎ করে ওর খুব ঘুম পেতে লাগলো। গুরুমা, শাম্ব আর ঠাকুর মশাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করে রমেশ বলল, আপনারা যেমন কইবেন আমি তেমনই করুম, কিন্তু এখন আমার খুব ঘুম পাইতাছে। রমেশ ঘুমোতে চলে গেলে গুরুমা সকলের উদ্দেশ্যে বললেন, ঘুম থেকে উঠে ওর কিন্তু এসব কিচ্ছু মনে থাকবে না, আর আপনারাও ওকে এসব কিচ্ছু মনে করাবেন না। আপনারা শুনছিলেন পায়েল বিশ্বাসের কাহিনী জক। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো সময় এখানেই শেষ হচ্ছে, তবে কথা দিচ্ছি খুব শীঘ্রই হাজির হব আবারও কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।